স্বাগত দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। নাগরিক টেলিভিশনের প্রতিদিন নিয়মিত আয়োজিত সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিন। শাহিন ভাই, নাগরিকের সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত। আপনাদেরকে এবং নাগরিক টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। শাহিন ভাই, আপনি আপনার সাংবাদিকতার ক্যারিয়ার বলে শেষ করা যাবে না, এত বছর ধরে আপনি দেশের জাতির বিবেক যে জাগ্রত হয় যে সাংবাদিকতা পেশায় আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন। যতটুকু পাওয়া তথ্য মতে আমরা জানি যে আপনি আপনার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন দেশের বিজনেস সেক্টরে এবং বিশেষ করে পুঁজিবাজারকে কেন্দ্র করে। তো আজকে আমরা একটু পুঁজিবাজার সম্পর্কে আপনার কাছ থেকে একটু বেশ কিছু তথ্য আমরা জানবো। আমরা জানি 1996 সনে যে পুঁজিবাজারের ধস নেমেছিল পুঁজিবাজার প্রতিষ্ঠার পর থেকে, সেই ধসটি আপনি সশরীরে প্রত্যক্ষদর্শী এবং 2010-11 যে পুঁজিবাজারের ধস ছিল সে সময় আমি নিজেও আপনার সহকর্মী ছিলাম। এখন 2025 সালের পুঁজিবাজার চলছে। দীর্ঘ 30 বছরের যে পুঁজিবাজারকে আপনি সশরীরে আপনি দেখছেন, শুরুতে এই আপনার দীর্ঘ সময়ের যে সারাংশ, এই সারাংশ দিয়ে আমরা পরবর্তী আলোচনা আমরা যেতে চাই। ধন্যবাদ সানি। একটা চমৎকার একটা বিষয় উত্থাপন করেছো যে 96 সাল আসলে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং যারা স্টেক হোল্ডার ছিল তাদের সকলের জন্য আসলে একটা কলঙ্কময় ইতিহাস। এই ইতিহাসের রেশ কিন্তু আমরা সেই থেকে এখনো বয়ে বেড়াচ্ছি। কারণ ওই সময়ে যে বিধ্বস্ত বাজার বিনিয়োগকারীরা দেখেছে, সেই বিনিয়োগকারীরা আর ফিরে আসেনি। নতুন নতুন বিনিয়োগকারী আসছে, কিন্তু তাদেরকে আর টেনে আনা যায়নি। এর কারণ হলো বুদবুদ আকারে ওই সময় যে বাজারটা স্ফীত হয়ে অনেক এত বড় হয়েছিল যে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ, কেউ গরু বিক্রি করে, কেউ ঘর বিক্রি করে, কেউ তার স্ত্রীর স্বর্ণ বিক্রি করে, এগুলো নিয়ে এসে এই শেয়ার বাজারে তারা ঝাঁপিয়ে পড়েছিল, পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আমার মনে আছে, আমার বাসা ছিল তখন মানিকনগরে। আমি ইত্তেফাকের মোড় হয়ে আমার অফিস তেজগাঁয়, দৈনিক জনতার অফিস তখন, আসতাম। ইত্তেফাকের মোড় থেকে শুরু করে একবারে বাংলাদেশ ব্যাংকের সামনে, এদিকে শাপলা চত্বর পেরিয়ে ওদিকে নটরডেম কলেজের দিকে পর্যন্ত পুরা মতিঝিল চত্বরটা ছিল বিনিয়োগকারীদের টইটম্বর পরিপূর্ণ। হাজার হাজার বিনিয়োগকারী সকাল থেকে এসে তারা বসতো সন্ধ্যা পর্যন্ত। মার্কেট চলতে হয়তো 2টা-2:30 পর্যন্ত, কিন্তু বিনিয়োগকারীদের আনাগোনা এবং মানে এত চলাফেরা তাদের ওখানে ছিল, মনে হতো যেন এইটা একটা বিশাল হাট বসেছে। তো এই জিনিসগুলো আমি সকাল থেকে, অর্থাৎ যখন আমি অফিসে আসতাম গাড়িতে ওঠা যাইতো না, ওই ইত্তেফাক মোড়ে এসে হাইটা বাংলাদেশ ব্যাংকের সামনে এসে আমি গাড়িতে উঠতাম। এত লোক ছিল। এবং তখনকার যে পরিস্থিতি, কেউ যেন বাজারে আসলেই তারা টাকার মালিক হয়ে যায়। বাজারে একদিন আসলো, সে বিশাল একটা টাকার মালিক হয়ে গেল। আমি একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা তোমাকে শেয়ার করি। একদিন আমি হেঁটে আসতেছি, আমার কাছে 16,000 টাকা আছে পকেটে। চিন্তা করি বেরিয়েছি, দেখি আসি কিছু পাই নাকি। তো ইত্তেফাকের মোড়ে এসে আমি আশরাফ টেক্সটাইল কিনলাম। 200 স্ক্রিপ্ট, জাস্ট 2টি স্ক্রিপ্ট। এটা ভালো আছে, খারাপ আছে, ঠিক আছে না মন্দ না নকল, যাচাই বাছাই করার কোনো সময় নেই। হুমড়ি খেয়ে কেউ যদি বলে একবার সেল সেল, ঠিক এইভাবে বিক্রি হইতো। এই বাই বাই বাই, সেল 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 এরকম বলতো। এই আশরাফ সেল, ফার্মা সেল এরকম বলতো। মানুষ ওইখানে যে হুমড়ি খেয়ে পড়তো। তা আমি 2টা ভাগে পাইলাম 80 টাকা করে, যার দাম এখন শূন্য, একেবারেই শূন্য, নাই, আশরাফ টেক্সটাইল নাই। তো 80 টাকা করে কেনার পরে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত গেলাম, দেখলাম যে 100-120 টাকা করে তখন চলতে যায়। হাইটে হাইটে যাইতেছি, যাচ্ছি আর দাম বাড়ে, যাচ্ছি আর দাম বাড়ে। তো আমার মনে একটু সন্দেহ হলো, কাহিনী কি এটার। ঠিক আছে, রেখে দিই তাইলে। তো নিয়ে আমি অফিসে চলে গেলাম তেজগাঁ। 2:30টার সময় আমি আসছি অফিস থেকে। আইসে দেখতেছি বাজার তখন জমজমাট,
খোঁজ নিলাম আশরাফ কত চলে, 180 তখন চলে। 80 টাকায় কিনছি, 180 চলে। কয়দিনের ব্যবধানে এটা? সকালে গেছি বিকালে। ও মাই গড। সকালে আমি কিনে অফিসে গেছি, বিকেল বেলায় কাহিনী। 80 টাকার শেয়ার 80 টাকার শেয়ার 180 টাকা। আমি সেল দিয়ে বাড়িতে চলে আসছি, বাসায় চলে আসছি। এইটা মনে হয় 240-50 টাকা পর্যন্ত গেছিল। সেই শেয়ার একই টাইমে, অর্থাৎ 1 মাসের ব্যবধানে 20-25 টাকা নেমে আসছিল। অবিশ্বাস্য একটা বাজার ছিল তখন। এটা আমাদের গোটা পুঁজি বাজারকে কলঙ্কিত করেছে 96-এর ইতিহাস। আমি আর একটা উদাহরণ দিই তোমাকে। আমার বেক্সিমকো ফার্মা কেনা ছিল 525 টাকা করে। আমার নিজে, আমি ক্ষুদ্র বিনিয়োগকারী একেবারে, 1-2 করে শেয়ার কিনতাম। তো 125 টাকা করিয়া বেক্সিমকো ফার্মা কিনে রেখে দিছি। যেদিন কিনছি তারপর দিন 130 বা 35 টাকা হয়েছিল। মনে করছি ঠিক আছে থাক, ডিফিনিট খাওয়া যায় কিনা এটা চিন্তা করছি। তো সেই শেয়ার যখন ধস শুরু হইলো, সেই 125 টাকা শেয়ার 13 টাকায় আমি বিক্রি করছি। 13 টাকা, অনলি 13 টাকা। তো আমি হজম করছি, আমার চাকরি ছিল, আমার টুকটাক অন্য বিজনেস ছিল, তো আমার জন্য কষ্ট হয় নাই। কিন্তু যারা সব বিক্রি করে এই বাজারে তখন এসেছিল, তাদের কান্না, তাদের গড়াগড়ি বাজারে, এটা দেখার মতো ছিল না। তখনকার সময় অনেকগুলো আত্মহত্যার ঘটনাও ঘটেছিল। যারা এলাকায় গিয়ে আর মুখ দেখাতে পারবে না, তাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ ছিল না। ওই সময়ের চিত্রটা, যদিও আমি সরাসরি ওই সময় আমি ছিলাম না, কিন্তু যতটুকু আমরা জানতে পারলাম যে ওই সময় কিছু অদৃশ্য চক্র তারা এই বাজারটিকে পরিকল্পিতভাবে ধস নামিয়েছিল। আপনি ভালো বলতে পারবেন অবশ্য। একেবারেই সত্য কথা, মানে বাস্তবতা ছিল সেইটাই। মানুষ তো বুঝতে পারে না রাতের অন্ধকারে কি হয়েছে। বেক্সিমকো ফার্মা থেকে শুরু করে অন্যান্য ভালো শেয়ারগুলো ফকিরাপুল ছিল খুব কাছেই। মানে আমার বলতে এখন কষ্ট হইতেছে এই কথাগুলো। একদিন একজন গেমিলার, যাকে বলে এখন, গেমিলারের সাথে আমার দেখা হইলো। বলল, শাহিন ভাই আপনি শুধু বলবেন না, আপনি শুধু দেখবেন। তো আমাকে নিয়ে গেল প্রেসে। আমি যাই দেখতেছি এরকম টাল করা শেয়ারের কাগজের শেয়ার, সার্টিফিকেট কপি। বাজারে যে শেয়ারটার দাম 150 টাকা, ওরা তখন 120 টাকা যদি বলে, 120 টাকা মানুষ মানে থমসে নিয়ে যাইতেছে, কিনে নিয়ে যাইতেছে। অথচ সে নিতেছে একটা নকল জাল সার্টিফিকেট। আচ্ছা, এই অবস্থা তখন হয়েছিল। এগুলো 1-2 নম্বরে ওরা একটা সিন্ডিকেট করছিল, ঠিক ইত্তেফাকের মোড়ে, স্টক এক্সচেঞ্জের সামনে, তারপর বাংলাদেশ ব্যাংকের সামনে, সোনালী ব্যাংকের সামনে কয়েকটা গ্রুপে ভাগ করে ওরা তখন বলতো এই দামটা আজকে বাড়বে, এইটা ডিভিডেন্ড দেবে, এটা এত ডিভিডেন্ড দেবে, এটা কিন্তু অনেক বাড়বে দাম। এই কথাগুলো তখন তারা বলতো। ওর পাশ দিয়ে আরেকজনে বলতো এটা সেল, এটা সেল, কাশেম ড্রাই সেল। তখন ওই শেয়ারগুলোর দাম অনেক বেড়ে যেত। মানুষ তো বুঝতো না, যারা এই মার্কেটে তখন আসতো তখন একেবারেই অজ্ঞ, শেয়ার বাজার সম্পর্কে কোনো ধারণা নাই। তারা যেভাবে বাজার থেকে মাছ, মুরগি, চিরা, মুড়ি ইত্যাদি ক্রয় করে, এই জিনিসটা কত দাম, কত এত, আচ্ছা আমার 3 টাকায় দাও, আচ্ছা 3 টাকা দিল। তারা বুঝতোই না যে এটা 117 ফর্ম আছে, সেই ফর্মটা ঠিক আছে কিনা, এটা জালিয়াতি হইতেছে কিনা, নকল হইতেছে কিনা, এগুলো দেখার বিষয়বস্তু আছে। এই শেয়ারে আমি ইনভেস্ট করতে পারি কিনা, এটা দেখার কোনো ব্যবস্থা ছিল না। তাহলে সে সময়ের যে অজ্ঞতা একটি কাজ করছিল, যেমনটি আপনার কথায় উঠে এসেছে, সেই অজ্ঞতার সুযোগ সন্ধানী সদ্ব্যবহার কেউ করেছিল। তো 96 থেকে বেরিয়ে কিন্তু 2010 এবং 11 সাল, যেটা আপনিও ছিলেন, আমিও ছিলাম, দেখেছি, 2025 সালও আমরা দেখেছি, 2010-11 সালেও ধস নেমেছিল। সেখানেও একটি তদন্ত প্রতিবেদন হয়েছিল প্রয়াত ডক্টর স্যার খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে। যে প্রতিবেদনগুলো হয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট করে প্রয়াত অর্থমন্ত্রী উনি কিন্তু বলেছিলেন যে যাদের নাম এসেছে, সেই অদৃশ্য চক্র, যাদের নেতৃত্বে এই ধসগুলো ঘটেছিল, তাদের নাম প্রকাশ করা যাবে না। তো সেখান থেকে আমরা বেরিয়ে 2025-এর শেয়ার বাজার আমরা দেখছি। তো সেই তুলনায় এখনকার শেয়ার বাজারকে আপনি কিভাবে দেখছেন? না, ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছো। আমি ওই সময় 96 সালের একটা বড় বিষয়, কিন্তু তখনও কিন্তু তদন্ত কমিটি হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল তখন স্টক মার্কেট ছিল মানে অ্যানালগ, ডিজিটালি ছিল না, যে কারণে কোনো নিয়ন্ত্রণ কাজ করতো না।
শেয়ার বাজার মার্কেট যারা ম্যানিপুলেট করতো তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। কারণ ভিতরে যে লেনদেন হইতো তার চেয়ে কয়েকশো গুণ বেশি লেনদেন হইতো বাহিরে, ওপেন মার্কেট, ওপেন একটা বাজার, শেয়ার বাজার ওপেনে, এটা চিন্তা করা যায় না এখন। একটা টাকা এদিক সেদিক হওয়ার কিন্তু এখন সুযোগ নেই ডিজিটালি হওয়ার পরে। কিন্তু সেই অবস্থা থেকে সেই তদন্ত কমিটি কোনো কাজ করে নাই, তদন্ত কমিটি যে কাজ করছে সেটা আলোর মুখ দেখে নাই, এবং সে তা থেকে আমাদের কোনো শিক্ষাও হয় নাই, পরিষ্কার কথা। এরপর যখন 2010 সাল আসছে, 10 সালে কিন্তু ডিজিটাল হয়ে গেছে মোটামুটি, শেয়ারগুলো ম্যাক্সিমাম কাগজের শেয়ারগুলো ডিমেট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ডিমেট হয়ে গেছে, সব অনলাইনে ঢুকে গেছে। তখন যে মার্কেটের অবস্থা হয়েছে এটা একেবারেই গুজব, আস্থাহীনতা, তারপর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ওভারঅল সব নিয়ন্ত্রণ, শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দোষী আমি দেব না, এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, তারপর IRA থেকে শুরু করে যারা যারা ছিল তাদের সবারই কিছুটা ত্রুটি ছিল, তারা সমন্বিতভাবে কিন্তু তখন কাজ করতে পারে নাই। এবং খন্দকার ইব্রাহিম খালেদ সাহেব কিন্তু যথাযথভাবে আইডেন্টিফাই করছিল যে কারা কারা এর সাথে জড়িত, কে কে সিন্ডিকেটের সাথে জড়িত, কিন্তু উনি সাহস পায় না তাদেরকে প্রকাশ করার জন্য। তো সেই অবস্থা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু করেছিলাম, ধসটা কাটানো শুরু করছিলাম। কারণ এক সময় বাংলাদেশ ব্যাংকে কিছুটা চেঞ্জ হইলো, মুদ্রানীতিতে কিছু পরিবর্তন আসলো, ব্যাংকে যে উচ্চ সুদ হার ছিল সেটা কিছুটা কমানো শুরু হয়েছিল, যে কারণে মানুষ ব্যাংক থেকে শেয়ার বাজারমুখী হয়েছিল। কিন্তু তারপরও কোনো এক অদৃশ্য শক্তি, সেই সিন্ডিকেট, সেই চক্র আমাদেরকে আসলে আষ্টে পৃষ্ঠে মনে হয় বেঁধে ফেলেছে একেবারে, যে অবস্থা থেকে আমরা পুঁজিবাজার বের হতে পারছে না। এর একটা মনস্তাত্ত্বিক কারণ হইল পুঁজিবাজারের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু সবচেয়ে নির্ভরশীল বড় বিনিয়োগকারীদের উপরে। বিনিয়োগকারীরা যা করে সেই দিকে একজন, কিছুদিন আগে আমি নাম বলবো না, একজন ব্যবসায়ীর পিছনে শুধু লাইন দিত মানুষ যে সে কোন শেয়ারটা কেনে। সে এক্স নামে একটা শেয়ার কিনছে, হুমড়ি খেয়ে ওই এক্স শেয়ার জন্য তারা পড়তো যে ওই শেয়ারটা কিনতে হবে। বাস্তবে তাই দেখা যেত যে সেই শেয়ারটা 10 টাকায় ছিল, 100 টাকা হয়ে গেছে, 10 গুণ বেড়ে গেছে, অবিশ্বাস্য একটা রেটে চলে গেছে। তো এরকম 2 সেট দেওয়ার পরে দেখা যেত উনি যে শেয়ারটা কিনতো সেই শেয়ার, এরকম 5টা 7টা সিন্ডিকেট বাজারে কিন্তু এই 2025 সালের ধসের জন্য কাজ করছে। এরপর 25 সালের ব্যাপারটা আরেকটু ভিন্ন রকম। আমাদের ওভারঅল বৈশ্বিক অর্থনীতি, আমাদের পট পরিবর্তন, আমাদের পরপর 2টা যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, গাজার যুদ্ধ, এই 2টা যুদ্ধ আমাদের অর্থনীতির উপরে অনেক বিরূপ প্রভাব ফেলছে। তারপর আমাদের ভিতরের অর্থনৈতিক সংকটটাও মোটামুটি বড় ছিল, সেই সংকটের কারণে কিন্তু আমরা একটু পিছিয়ে গেছি। আর অতি সম্প্রতি গত 9 মাসের আলোচনায় যদি আমি ফিরি, তাহলে গত 9 মাসে বড় ইনভেস্টরদের ইনভেস্টগুলো আটকে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। অনেক কোম্পানিগুলোর লেনদেন বন্ধ হয়ে গেছে। ফ্যাসিস্টদের সাথে সম্পর্ক থাকার কারণে অনেকগুলো কোম্পানি শ্রমিকদের দেনা পাওনা নিয়ে ভেজালে পড়েছে, তারা কন্টিনিউ করতে পারছে না তাদের প্রোডাকশন, যে কারণে বাজারে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। যেমনটি মানে চমৎকারভাবে আপনি সুন্দরভাবে পয়েন্টগুলো তুলে ধরলেন যে আসলে পট পরিবর্তনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পুনর্গঠনের ওই সময়ে যে মার্কেটটি প্রথম 3-4 দিন কিন্তু খুবই উপরে চলে গিয়েছিল, অনেক 2000 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে সরকার পরিবর্তনের পর। এরপর যখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পুনর্গঠন হলো, এরপর থেকে আমরা দেখলাম যে বিশাল অঙ্কের জরিমানা, তারপর বেশ কিছু আক্রমণাত্মক সিদ্ধান্ত যেগুলো বাজারকে অনেক একটা আতঙ্কিত করেছিল। এবং আপনি বলছেন যে বিগত সরকারের আমলে বিগত সরকারের ছত্র ছায়ায় যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এবং তাদের অনেক কোম্পানি শেয়ার বাজারে যেগুলো তালিকাভুক্ত রয়েছে বিশেষ করে, সেগুলোতে মারাত্মকভাবে একটি নেতিবাচক প্রভাব আর কি পড়েছিল। তো আপনার কাছে একটু জানতে চাই যে কোম্পানি তো পাবলিক প্রপার্টি, যেগুলো লিস্টেড কোম্পানি রয়েছে এগুলো তো আপনার পরিচালনা পর্ষদের যে পর্ষদ থাকে তার চেয়ে
বেশি পোর্শন অনেক ক্ষেত্রে দেখা যায় পাবলিকের কাছে হোল্ডিং, যেমনটি আমরা বেক্সিমকো গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু একটি দেখেছি যে ওই ফ্যাক্টরিতে আগুন লাগা, ফ্যাক্টরি বন্ধ হওয়া, শ্রমিক কর্মচারী অসন্তোষের কারণে কোম্পানির মালিক পক্ষের আপনার জেলের যাওয়ার কারণে এবং এই শেয়ারের সঙ্গে দর বৃদ্ধির নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রায় 428 কোটি টাকার মতো একটি জরিমানা আমরা দেখেছিলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে যেহেতু এখানে পাবলিকেরও পোরশন রয়েছে, তো এই পাবলিকের কোম্পানিগুলোকে পাবলিক তো দিন শেষে কিন্তু সাধারণ, ওই যে বলছিলেন ক্ষুদ্র বিনিয়োগকারী, তারাই কিন্তু ক্ষতিগ্রস্তটা হচ্ছে। মালিক পক্ষের করা অসদাচরণের দায়ভার কিন্তু ঘুরে ফিরে গিয়ে বিনিয়োগকারীদের গিয়ে ঘাড়ের মধ্যে পড়ছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তুমি কিন্তু খুব সুন্দর দুইটা বিষয় উত্থাপন করছো এখানে। একটা হলো পট পরিবর্তনের পরে নতুন দ্বিতীয় স্বাধীনতা যাকে বলে সবাই, সেই স্বাধীনতা পরে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করেছি সংস্কারের নামে, যেটা করা হয়েছে শেয়ার বাজারেও, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন কমিশন বসানো হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। মানুষের একটা বড় আস্থা ছিল যে শেখ মানে দ্যাট ইজ আওয়ামী লীগ সরকার যদি পতন হয় তাইলে হয়তো শেয়ার বাজারটা বাড়বে, অর্থাৎ বিএনপি সরকারের আমলে কিন্তু সবাই বলে যে ওই সরকারটা শেয়ার বাজার বান্ধব। তো এই চিন্তা করে যখন এই পট পরিবর্তন হলো তখন সবার আস্থা ছিল যে বাজারটা বাড়বে। সংস্কার করার পরে সবার আস্থা ছিল যে শেয়ার বাজার এবার অনেক বাড়বে। এই কারণে প্রথম দিকে কিন্তু তারা ভালো বিনিয়োগ করছিল। কিন্তু নতুন কমিশন আসার পরেই একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। যেমন ওনাদেরকে মনে রাখা উচিত ছিল যে এটা পাবলিক প্রপার্টি, পাবলিক লিমিটেড কোম্পানি মানে হয়েছে এর দায়ভার বড় অংশ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। আমার মতো একজন ক্ষুদ্র বিনিয়োগকারী যে চাকরিজীবী সাপোসা একজন সাংবাদিক, তার যদি এখানে বিনিয়োগ থাকে, আমার মতো আরো অনেক সাংবাদিকের, আমার মতো অনেক সাধারণ ব্যবসায়ীর, ক্ষুদ্র ব্যবসায়ীর, মধ্যবিত্ত শ্রেণীর বিনিয়োগ অনেক বেশি, সেই বিনিয়োগের দিকে তারা না তাকিয়ে একের পর এক কোম্পানি বন্ধ করে দিয়েছে, তাদের সম্পদ জব্দ করেছে, তাদের আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটছে। এটা আমাদের জন্য, এটা এই ছোট্ট একটু দেশ, ছোট্ট একটু অর্থনীতির দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এরপর তারা লাগাম ছাড়া কিছু কথাবার্তা বলছে যা পুঁজিবাজারের জন্য খুবই আতঙ্কগ্রস্ত। কারণ সানি জানো বিষয়টা যে পুঁজিবাজার একটা স্পর্শকাতর জায়গা। এই স্পর্শকাতর জায়গায় কিন্তু অনেকগুলো টাকার যে দরকার তা না, অনেকগুলো ম্যান পাওয়ার যে দরকার তাও না। কেউ যদি জাস্ট নীতি সহায়তা দিয়ে এই বাজার সম্পর্কে নেতিবাচক কোনো কথা না বলে, একটু বিরত থাকে, তাইলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করে বাজারকে অনেক দূর নিয়ে যেতে পারে। কিন্তু যেমনটা দেখা গেছে 10 সালের ধসের পরে কিন্তু বাজার আস্তে আস্তে অনেক দূর এগিয়েছিল। একসময় 6,500 পয়েন্ট উঠে গেছিল, সবাই আশা ছিল 7,000 পয়েন্ট উঠে যাবে। সেই 7,000 পয়েন্টের কাছাকাছি থেকে এখন কিন্তু 4,000-এর নিচে চলে আসছে, অনেক নিচে চলে আসছে বাজার, 4,700 মনে হয় চলে আজকে। এবং একটি সময় আমরা দেখেছিলাম যে নীতি নির্ধারণী মহলের পক্ষ থেকে যদি একটু বাস্তবায়নটা যদি পরেও করতো, কিন্তু মৌখিকভাবেও যদি কোনো কিছু বলতো, বাজারে একটি সঙ্গে সঙ্গে ইতিবাচক প্রভাব আমরা পড়তে দেখেছিলাম। কিন্তু এখন আপনি জানেন যে খোদ প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার পক্ষ থেকে কিন্তু এই বাজারকে স্থিতিশীল এবং গতিশীল করার জন্য দীর্ঘমেয়াদে 5টি সিদ্ধান্ত তারা নিয়েছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য বর্তমান কমিশন কাজ করছে। তবুও আমরা কিন্তু বর্তমান বাজারে আমরা কিন্তু লেনদেন দেখছি 200 কোটির ঘরে। এটা মানে আমাদের বাজারের জন্য এটা একেবারে সর্বনিম্ন তলানিতে এই লেনদেন বলা চলে। কারণ 500 কোটি টাকা একটা স্ট্যান্ডার্ড, আমাদের যে ক্যাপিটাল আছে বাজারে, সেখান থেকে যদি 500 কোটি টাকা লেনদেন হয় তাহলে খুব সিম্পল লেনদেন হয়। এটা 2,000 কোটি টাকা থেকে 3,000 কোটি টাকার মধ্যে লেনদেন হলে একেবারে স্ট্রেইনতে লেনদেন বলা যায় সেটারে। আমি আগের আলোচনায় ফিরে যাই যে যাদেরকে এখন এখানে বসানো হয়েছে সংস্থায়, তাদের কর্মকাণ্ড যদি শুধু জরিমানা ভিত্তিক হইতে থাকে, বিনিয়োগকারীদের দিকে যদি তাদের দৃষ্টিপাত না থাকে, তাহলে কিন্তু বাজার ওঠা খুব কষ্ট হবে। তোমার একটা উদাহরণ দেই, বিনিয়োগকারীরা কিন্তু অপেক্ষায় বসে থাকে, আশায় বসে থাকে, কবে এসিসিতে মিটিং হবে, কবে অর্থমন্ত্রীর সাথে মিটিং হবে, কবে গভর্নরের সাথে মিটিং হবে, কবে প্রধান উপদেষ্টার সাথে মিটিং হবে। তো প্রধান উপদেষ্টার সাথে মিটিং হওয়া মানে সর্বোচ্চ ফোরামের সাথে মিটিং হওয়া। সবাই
আনন্দ উৎফুল্ল যে এই যে মিটিং হচ্ছে, অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি, সেরকম তারা কিন্তু আগের কয়েকদিন লেনদেনও করেছে, এই মনে হয় বাজারটা বাড়বে, এই মনে হয় সুন্দর একটা সিদ্ধান্ত দেবে। কিন্তু আমরা কি দেখলাম, প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে 5টা সিদ্ধান্তের কথা আমাদের ওনার প্রেস সচিব যেটা জানাইছেন, তার সাথে বিনিয়োগকারীদের সরাসরি একটারও কোনো সম্পর্ক নাই। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জোর দিয়ে বলেছেন, বাহির থেকে বিশেষজ্ঞ এনে এই শেয়ার বাজার চালানো হবে। এইটার জন্য আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারী বসে আছে না, বাহির থেকে। আরে আমাদের সাধারণ বিনিয়োগকারী তো এই বাহির থেকে যে বিনিয়োগ করে বিশেষজ্ঞ আসবে তার চেয়ে অনেক ভালো বোঝে, অনেক ভালো বোঝে যে সাধারণ বিনিয়োগকারী বছরের পর বছর যারা ব্যবসা করতেছে। আমাদের একজন স্টক এক্সচেঞ্জের মেম্বার অনেক ভালো বোঝে, আমি নিজে সাক্ষী। মেম্বার কত জ্ঞান রাখে, টোটাল বিশ্বের অর্থনীতি এবং শেয়ার বাজার নিয়ে তারা চিন্তা করে তারপর এখানে বিনিয়োগ করে, তার পোর্টফোলিও মেনটেন করে। সেখানে এতদিন পরে একটা অশ্বডিম তারা পারলো যে একটা বিদেশ থেকে একজন বিনিয়োগকারী নিয়ে আসবে, লং টার্মে যা হোক না। কিন্তু এত বড় একটা মিটিং এর ঘোষণা দিয়ে তাদের বিনিয়োগকারীদের অন্তত কিছুটা আশ্বস্ত করা উচিত ছিল যে হ্যাঁ, বাজারকে ভালো করার জন্য আমরা এই করতেছি, এই এখনই বাজার ভালো হয়ে যাবে, আপনাদের জন্য এই বরাদ্দ হইলো, আপনাদের এই সিদ্ধান্তটা চেঞ্জ করে দেওয়া হইলো। তা কোনো কিছু না দিয়ে একেবারে উল্টা বরঞ্চ বিনিয়োগকারী হতাশ হয়ে গেল। আমি একটু বলি, এইখানেই শুধু নয়, আমরা আরেকটু হতাশ হয়েছি তার 2-1 দিন পরে আমাদের একটা সংগঠনের সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমাদের ভাই, উনি আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ERF এর সদস্য, তিনি বললেন যে এখানে এখন ডাকাতদের বিচরণ চলছে, ডাকাতরা শেয়ার বাজার বিচরণ করছে। এর কোনো কথা হইল? ডাকাতের বিচরণ শেয়ার বাজারে বা টোটাল দেশের অর্থনীতি একটা বিশাল অবস্থান নিয়ে এখানে পরে ট্যাক্সের বিশাল একটা অঙ্ক এখান থেকে যায়। একজন লোক যদি 10টা টাকা লেনদেন করে, 10 টাকার একটা অংশ সরকার পায়। 10 টাকা যদি কেউ ডিভিডেন্ড পায়, তার একটা অংশ সরকার পায়। 10 টাকা যদি একটা কোম্পানি লাভ করতে পারে, তার একটা অংশ সরকার পায়। সরকারের নীতি নির্ধারণী মহল থেকে আমরা আসলে যদি কোনো এমনিতেই বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে দিনের পর দিন তাদের পোর্টফোলিওর দিকে তাকানো যায় না, তারা লোকসানের পর লোকসান গুনছেন, এমন একটি মানসিক অশান্তি যা আরেকজনের সঙ্গে তারা শেয়ারও করতে পারছেন না, যে তারা কি পরিমাণ কষ্টে শেয়ার বাজারে রয়েছেন। সেই দিকে তারা যখন নীতি নির্ধারণী মহল থেকে একটি আশার বাণী শোনার প্রত্যাশায় থাকেন যে তারা কেউ কিছু বলবেন, শেয়ার বাজারকে টেনে তুলবেন, কিন্তু সেই জায়গায় তার বিপরীত কথা তারা শুনছেন, কর্কশ ভাষা, যেমনটি আপনি বলছেন যে ডাকাতের আড্ডাখানা। তো নীতি নির্ধারণী মহল যদি এভাবে শুধু শেয়ার বাজার নিয়ে নেতিবাচক ধারণাই যদি প্রকাশ করে, তাহলে নতুন বিনিয়োগকারীরাও তো আসতে এখানে ভয় পাবে। অবশ্যই নতুন বিনিয়োগকারী না আসলে তো বাজার বড় হবে না। 1 নম্বর নতুন বিনিয়োগকারী আসতে হবে, 2 নম্বর হলো বড় বিনিয়োগকারী যারা, তাদেরকে রাস্তা করে দিতে হবে, তাদের আসার সুযোগ করে দিতে হবে। 2টা কাজ হচ্ছে এখানে, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বাধা দেওয়া হচ্ছে, আর বড় বিনিয়োগকারীদের এখান থেকে সরাই দেওয়া হচ্ছে, তাদের পোর্টফোলিও আটকে দেওয়া হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট লক করে দেওয়া হচ্ছে, তাদের কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। এইদিকে দেশের একটা অর্থনীতি, শুধু ফরেন রেমিটেন্স আসতেছে, এটা ফুলে দেখানো হইতেছে, তাতে কি আমাদের শেয়ার বাজার চলবে? আমাদের যদি 30 লক্ষ বিও অ্যাকাউন্ট থাকে, 30 লক্ষের সাথে আর 5 গুণ যদি যোগ করো, 3 5 15, 1.5 কোটি লোক এই শেয়ার বাজারের সাথে জড়িত। 1.5 কোটি লোকের রুটি যদি নির্ধারিত হয় শেয়ার বাজার থেকে, এইটা কি ওনারা বোঝেন না? এটা যদি ওনারা ধারণা করতে পারতেন, তাহলে শেয়ার বাজারের জন্য আলাদা লোক নিয়োগ করে দিতেন, ওনারা একটা আলাদা সেক্টর থাকতো শেয়ার বাজারের জন্য। এখানে একটা শুধু নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, বড় আয় করবে, অথচ এখান থেকে তারা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ করলে এখন হয়ে যায়। আমার পরামর্শ এই টেলিভিশনের মাধ্যম থেকে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে পর্যন্ত যায়, তাহলে আমি 2টা পরামর্শ একেবারে খুব গুরুতর ভাবে দিতে চাই। একটা হলো যে আপনারা একটা কাজ করেন, এখন যে কটা লিস্টেড কোম্পানি আছে, আমাদের একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া আছে যে 30% শেয়ার কমপক্ষে পরিচালকদের মালিক পক্ষের থাকতে হবে। অথচ আমার জানার মতো 2%, 3%, 12%, বড় একটা কোম্পানির শেয়ার 12% আছে তাদের, এটা হইতে পারে না। আজকে যদি এসিসি ঘোষণা দেয় যে কালকের মধ্যে বা 3 দিনের মধ্যে এই 30% শেয়ার তাদের থাকতে হবে, একদিনে শেয়ার বাজার বেড়ে যাবে। একদিন আমি চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে চ্যালেঞ্জ আনেন এবং আপনারা দেখেন, ঘোষণা দিয়ে দেখেন, যদি শেয়ার বাজার সর্বোচ্চ টানা হল্টেড থাকবে। এর আমার প্রথম একটা প্রস্তাব। 2 নম্বর একটা প্রস্তাব হইল, আজকেও আমি দেখলাম ফার্স্ট সিকিউরিটির মতো একটা কোম্পানি, এক্সিম ব্যাংকের মতো ভালো কোম্পানি, ব্যাংক খাত মোটামুটি ঘুরে দাঁড়াইতেছে, কিন্তু এবং বারবার বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে, তাদেরকে সমস্যা হবে না, সাপোর্ট দেবে বাংলাদেশ ব্যাংক। এই ভরসা বিনিয়োগকারীরা করতে পারতেছে না।
এত বড় একটা ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তাদের মূল্য এখন মানুষের কেনা 24 টাকা 25 টাকা করে একটা শেয়ার কেনা। আমার পরিচিত আছে, সেই শেয়ারটা এখন 3 টাকা 4 টাকা দামের। চকলেটের চেয়ে কম দাম। চকলেট কম, 10 টাকার নিচে চকলেট পাওয়া যায় না এখন, সে তার চেয়ে একটা কম দাম। এখন এই দামটা যদি বাড়াইতে হয়, তাইলে এই টোটাল শেয়ারটা বাই ফোর্স, এটা বিশ্বের অনেক দেশে আছে বাই ব্যাক আইন। তুমিও জানো, এ নিয়ে অনেক কথা বলছো এক সময়, তুমি বলছো, আমরাও চেষ্টা করছি। আমাদের শেয়ার বিজের আমাদের স্যার ছিলেন, জি, উনি বারবার এই কথাটা বলতেন, খোসনবী স্যার, যে বাইব্যাক আইনটা করা দরকার। বাংলাদেশে বাইব্যাক আইনটা যদি পার্মানেন্ট হয়ে যায়, তাহলে আর অন্তত 10 টাকার নিচে কোনো শেয়ার নামতে পারবে না। সেই বাইব্যাক আইন করার জন্য আজকে ঘোষণা দেয় যে 10 টাকার নিচে যতগুলো কোম্পানির শেয়ার দাম আছে, তার সব কোম্পানির কিনে নিতে হবে, যে কোনো মূল্যে কিনতে হবে, নইলে কোম্পানি বাদ। একদিন লাগবে, আজকে ঘোষণা দেবে, কালকে যদি সব কোম্পানিগুলো হোটেল না হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করেন পারলে সরকার, যদি এসিসি যদি সুযোগ থাকে, আপনারা এই 2টি আইন ঘোষণা করেন যে কালকের থেকে এটা হবে, দেখবেন পরশু থেকে বাজার সেই আবার 6,000, 6,500, 7,000 চলে যাবে ইনশাআল্লাহ। খুবই মানে এটাকে আমরা বলবো যে পুঁজিবাজারের অ্যান্টিবায়োটিক। কোরামিন, পুঁজিবাজারের জন্য কোরামিন হলে এই 2টা আইন আপনারা একটু মাথায় নেন। এই কথাগুলো কেউ বলছে কিনা ইতিপূর্বে আমি জানি না, আজকে সুযোগ পেয়ে আমার নিজের মনের ধারণা থেকে আমি আপনাদেরকে জানাইলাম এই কথা 2টা। আপনারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, গভর্নমেন্টের কাছে অনুরোধ, আপনারা এই 2টা আইন করা আছে, বাইবে দ্যাট ইজ এই যে 30% এর আইনটা করা আছে, এবং এর আগের নিয়ন্ত্রণ সংস্থা যারা ছিল তারা কিন্তু চেষ্টা করছে, অনেকবার নোটিশ দিয়েছে, কিন্তু কোম্পানিগুলো তখন আওয়ামী লীগের আমলে এত অবস্থান শক্ত ছিল, তাদের পিছনের শক্তি এত বেশি ছিল, নিয়ন্ত্রণ সংস্থাটা তারা থোড়াই কেয়ার করতো, 5% 7% শেয়ার নিয়ে তারা পুরো কোম্পানি দখল করে রাখতো। কিন্তু এখন তো আর সেই অবস্থা নাই, এখন গণেশ উল্টে গেছে। এখন যদি এই সুযোগটা এই নিয়ন্ত্রণ সংস্থা কাজে না লাগায়, এটা যদি এই আইনটা কার্যকর করে বিনিয়োগকারীদের পক্ষে না আসে, আর কবে আসবে? এখনই সর্বোচ্চ সুযোগ বলে আমি মনে করি। এবং শাইন ভাই, যে পুঁজিবাজার যে সংস্কার কার্যক্রম চলছে, আমরা সংস্কারের একটি পার্ট আমরা দেখেছি, বিএসএসির অনেক কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে, এবং এই সংস্কারের চালে পড়ে এই কোম্পানিগুলো কিন্তু ভালো সুযোগ নিচ্ছে। যেমন ওরিয়ন ফার্মার একটি কথা আমরা বলি, তাদের মালিক পক্ষের বিও অ্যাকাউন্ট এবং তাদের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। তারা কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওরিয়ন ফার্মার মতো একটি জায়ান্ট কোম্পানি এই দেশে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজে, তারা 10% ডিভিডেন্ড এখনো পর্যন্ত বিনিয়োগকারীদের দেয়নি। আমি যতটুকু জানতে পারলাম যে এটা তারা ইচ্ছা করে প্রদান করেনি। 140 টাকার উপরে ওরিয়ন ফার্মার শেয়ার ছিল, সেটা এখন 20 টাকার ঘরে। বিনিয়োগকারীরা ক্ষতির পর ক্ষতি যেমন হচ্ছে, ডিভিডেন্ডও পাচ্ছে না, এবং এই ডিভিডেন্ড সঠিক সময় না দেওয়ার কারণে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হচ্ছে। ওই দিন শেষে কিন্তু বিনিয়োগকারীদের মরার উপর ক্ষতিগ্রস্ত মানে খাড়ার ঘা চলছে। আবার আরেকটি বিষয় দেখেন, এই সংস্কারের মধ্যে আরেকটি মানে কি বলবো, তারা সিক্রেট বা ওপেন সিক্রেট হিসাবে চালাচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলো। আপনি খেয়াল করে দেখেন যে ম্যারিকো বিপুল পরিমাণে একটা ডিভিডেন্ড দিয়েছে। লিন্ডে বাংলাদেশ, তাদের যে তেজগাঁয়ের জমিটা ছিল, তারা এই জমি বিক্রি করে পুরো জমির টাকাটা তারা ডিভিডেন্ড আকারে, তাদের মালিক পক্ষ ভারতে, তারা কিন্তু এই ডিভিডেন্ড আকারে টাকাগুলো বাইরে নিয়ে যাচ্ছে। এখন কি ধরনের আতঙ্কে তারা এই দেশে মানে ব্যবসা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এটা তারাই ভালো জানে। তবে সংস্কারের প্রভাবে কেউ কেউ কিন্তু সুযোগও নিচ্ছে। শাইন ভাই, ঠিকই বলেছে। সংস্কার যদি আমাদের দেশের অর্থনীতির ক্ষতি করে, সংস্কার যদি আমাদের সাধারণ বিনিয়োগকারীর জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তো সেই সংস্কার তো আমরা চাই না, আসলে সেই সংস্কার চাই না। এক্ষেত্রে আমি পলিটিক্যালি একটু কথা বলি। আমি একটু আগেও নিচে আলোচনা করতেছিলাম যে নির্বাচন করে আমাদের যে সংস্কারগুলো, বহুল আকাঙ্ক্ষিত সংস্কার পিছিয়ে দিচ্ছে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যে সংস্কারগুলোকে দেখছি, এইটা কিন্তু আমাদেরকে আসলে অর্থনীতিকে আমাদের পিছিয়ে দিচ্ছে। কারণ দেখো, মেরিকো, তারপর লিন্ডেভিডি, এরা 400-500% ডিভিডেন্ড দিতে পারতেছে। একই জায়গায় ব্যবসা করে ওরিয়ন ফার্মা 10% ডিভিডেন্ড দেয়, এ তো 20 টাকারও নিচে চলে যাবে মনে হইতেছে আমার। ওরিয়ন ফার্মা তো মার্কেটে চালু আছে, 20 টাকা হইলেও একজন বিপদগ্রস্ত বিনিয়োগকারী এটা বিক্রি করে কিছু বের করতে পারবে। বেক্সিমকো ফার্মা বন্ধ, বিশাল একটা পুঁজির কোম্পানি, সেটা এখন পর্যন্ত বন্ধ।
এরকম বন্ধ এই অবস্থা রেখে এর জন্য যে কাজ করতেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আমার তো মনে হয় না তারা কোন দিকে যেতে চায়। বেক্সিমকো ফার্মা চালু রয়েছে, তারা সরকারের ইসের মাধ্যমে তারা এটা বেক্সিমকো ফার্মা চালু আছে, লেনদেন শেয়ার বাজারে লেনদেন বেক্সিমকো লিমিটেড, ওইটা মানে বেক্সিমকো লিমিটেড যেটা 110 টাকা ফ্লোরে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এখানে কিন্তু বিনিয়োগকারীরা যেমনটি বলছিলেন ওরিয়ন তো তারপরও বিক্রি করে তারা বের হতে পারে, কিন্তু বেক্সিমকো লিমিটেডের তো তারা পাচ্ছে না। এবং এই গ্রুপে দেখেন না অনেক এসপি সিরামিক্স রয়েছে আপনার, তাদের অবস্থা কিন্তু এখন খুবই শোচনীয় যে কোম্পানি কিন্তু পাবলিক প্রপার্টি যখন হয়ে যায় তখন এগুলো কিন্তু সরকারেরও কিন্তু অনেকটা দায় নিতে হয় যে এটা কিন্তু পাবলিক প্রপার্টি, ব্যক্তির দোষ থাকতে পারে, ব্যক্তির দোষের শাস্তি কখনো কোম্পানিকে দেওয়া উচিত না, কারণ এটা পাবলিক প্রপার্টি। এইটা আমাদের দেশে এই জিনিসটা খুবই আমাদের খুব কষ্ট দেয় এবং খারাপ লাগে যে কোনো পরিচালক যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গে জরিমানা হয় কোম্পানির উপরে। এই কোম্পানির উপরে জরিমানা হওয়া মানে যে বিনিয়োগকারীদের উপরে যাই এই এফেক্টটা পড়ে, এটা তারা চিন্তাই করে না। এখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। এই কোম্পানিগুলো যাতে গভর্নমেন্টের সহায়তায় চলতে পারে, বিনিয়োগকারীদের বিনিয়োগ যাতে নিশ্চিত থাকে, সেই চিন্তা সবসময় গভর্নমেন্টের করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই বহুকাল থেকে এসিসিতে যারা আসছে এ যাবৎকাল, তারা কিন্তু ওই একের পর এক সেই একই কাজ করে যাচ্ছে, যেটা আমাদের মানে আমাদের অর্থনীতির জন্য খুব খারাপ, শেয়ার বাজারের জন্য, শেয়ার বাজার তলানিতে যাওয়ার কিন্তু মূল কারণ এই এসিসির ভুল, মানে কি বলবো এটাকে, যে বাজার পলিসির বাহিরে দিয়ে যে সমস্ত সিদ্ধান্ত তারা নেয়, এই সিদ্ধান্তগুলো আমাদের বাজারকে একেবারে তলানিতে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আসলে অনেক সিদ্ধান্ত নেয়ার পরে আগামী 29শে মে বিএসসিসি কিন্তু বিনিয়োগকারীদের সঙ্গে বসার একটি পরিকল্পনা তারা করছেন, যে মার্কেটের আসলে পালসটা বিনিয়োগকারীদের মুখ থেকে তারা শুনছে। তো যেমনটি আমরা সেই শুরু করেছিলাম যে 96 একটি অদৃশ্য চক্র ছিল, 10-11 সেই অদৃশ্য চক্র ছিল, 25-এর শেয়ার বাজার যে 200 কোটিতে লেনদেন, বিএসসিসি সেই অদৃশ্য শক্তিকে ভেঙে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অদৃশ্য সেই শক্তিটি মার্কেটকে এমনভাবে তারা জড়িয়ে রাখছে যে বিএসসিসিও চাইলেও সেই সংস্কার কার্যক্রমটি ভালোভাবে করতে পারছে না। তাহলে যদি সংস্কারের কার্যক্রমে আমাদের শেয়ার বাজার তলানিতে যায় সেই অদৃশ্য শক্তির কারণে, তা আমরা কি দিন শেষে সেই অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণেই থাকবো? হ্যাঁ, তোমার প্রশ্নটা যুক্তিযুক্ত সানি। আমি তো আমার দেখা 3টা ধস বড় আকারেই দেখলাম, 96, 2010 এবং 2025। তো এই 3টা ধসের মধ্যে আমার কাছে এই ধসটা এত টানা ধস, মানে একটা ট্রেন্ড চালু হয়েছে। তুমি আজকেও দেখবা, আজকে সকালে শেয়ার বাজারটা উঠলো 18 পয়েন্ট বা 19 পয়েন্ট উঠলো, সকল বিনিয়োগকারী আসা যে এই মনে হয় ওটা শুরু হয়েছে, 41 পয়েন্ট পড়ছে। গতকালও একই রকম 21 পয়েন্ট 22 পয়েন্ট বাড়লো, 36 পয়েন্ট কমছে। এর আগের দিনও একই অবস্থা, সকালবেলা একটু বাড়ে আবার কমে যায়, একই রকম এই কমতে 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 এখন যে অবস্থায় চলে আসছে, এই অবস্থা থেকে যদি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য, আস্থার সংকটটা ঘুচানোর জন্য তারা যদি কোনো পদক্ষেপ না নিতে পারে সরাসরি, এবং সেখানে যদি বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত না হয়, যেমন বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত হওয়ার যে কতগুলো উপায় আছে সেটা তো আগেও সবাই জানে, কিন্তু এটা কেন যে পলিসি তারা নেয় না। বাংলাদেশ ব্যাংকগুলোর কিন্তু আলাদা পোর্টফোলিও ম্যানেজমেন্ট আছে, আলাদা ব্যবসা করে, তাদের মার্চেন্ট ব্যাংক আছে, এর বাইরেও মার্চেন্ট ব্যাংক তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সিকিউরিটিজ হাউসও আছে, এরা কিন্তু সবাই শেয়ার কেনার সাথে সম্পৃক্ত। তারা হাত পা গুটিয়ে এখন বসে আছে। কেন বসে আছে? পরিস্থিতি অবজার্ভ করতেছে। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা এই বাজারের উপর নির্ভর করে তাদের সংসার পরিপালন করে, যাদের মানে রুটি রুজি নির্ধারণ হয় এই শেয়ার বাজারের উপর থেকে, আছে অনেক ফ্যামিলি এরকম আছে, শত শত ফ্যামিলি, তারা তো এরকম বড় বিনিয়োগকারীর মতো না। তাদের দিকে তাকাইয়েই কিন্তু এখন এসিসির বিনিয়োগকারীদের সাথে বসে কোথায় কোথায়, আমি যেভাবে 2টা পয়েন্ট উল্লেখ করলাম এখানে, যে 30% কনফার্ম করতে হবে ডাইরেক্টরদের শেয়ার সংখ্যা, আর বাইব্যাক আইনটা কঠোরভাবে পড়ে 10 টাকার নিচে নামলেই সঙ্গে সঙ্গে বাইব্যাক আইন করতে হবে। আরেকটা কথা শেষের দিকে নাকি না, আমি আরেকটা কথা বলতে চাই। তোমার একটু বলছিলাম যে 30%
হইল এখন পরিচালকদের শেয়ার ধারণ, সর্বোচ্চ শেয়ার ধারণ পলিসি আর কি এখন আছে। এইটা আমি একটা প্রস্তাব দিই তোমার মাধ্যমে আজকে, যে এইটা কোন ক্রমে যদি 50% করা যায়, আমার এই প্রস্তাবটা একটু বিবেচনা করার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। মানে পরিচালনা পর্ষদের যে অংশ থাকবে এটা 50%, বিনিয়োগকারী থাকবে 50%, এদের থাকবে 50%, আচ্ছা, অথবা 49-51। তাইলে বিনিয়োগকারীরা স্বস্তির সাথে, তাইলে তাদের 97%, 93%, 90% বিনিয়োগকারীরা, অথচ তাদের কোনো মূল্যায়ন নাই, তারা জানিও না কি হচ্ছে। পুঁজিবাজার নিয়ে আমরা দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম, অনেক সমস্যা উঠে এসেছে এবং অনেক সমাধানও আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। এবং এবার একটু দেশের যদি আপামর পরিস্থিতির দিকে আমরা একটু চাই, যে দেশের পুঁজিবাজার যে ভালো থাকবে বা অর্থনীতি যে ভালো থাকবে সেটি কিন্তু নির্ভর করে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। আপনি জানেন যে দেশের বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা গত সপ্তাহে খুব ভালো একটি সংকট দিয়ে যাচ্ছিলাম, এখনো যে আতঙ্ক কেটে গেছে সে বিষয়টিও আমরা বলতে পারছি না। আজকে আবার সিপিডিও তারাও বলে দিয়েছেন যে অর্থনীতির যে সংকট চলছে সেই সংকট তাড়ানোর জন্য আগামী ডিসেম্বর এবং জুনের মধ্যে সরকার বলছে নির্বাচন করবে, কিন্তু এখন একটি সুনির্দিষ্ট তারিখ দেওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে। সিপিডিও মনে করছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিরতা আনা উচিত। তো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে এখন মূল্যায়ন করছেন সে বিষয়ে একটু জানি। ধন্যবাদ। রাজনৈতিক পরিস্থিতি আসলে এখন রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বার্থের হানাহানিতে নিপতিত হয়েছে। এই স্বার্থের হানাহানিতে আবর্তিত হয়ে আমরা জনগণ নিষ্পেষিত হচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে। মাঝখান থেকে আমরা জনগণ, সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছি। যেমন সকল সেক্টরের লোকজন, সরকার কিংবা বেসরকারি সব সেক্টরের লোকজন মনে করতেছে এই ইউনিট সরকার যতদিন থাকবে মনে হয় দাবি আদায়ের এটাই চূড়ান্ত সময়। তারা অধৈর্য হয়ে পলিটিক্যাল পার্টি বা নির্বাচনের পরে তাদের কাছে আবেদন করবে, এই সুযোগ নাই। এর সাথে যোগ হয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য। আজকের যদি ঘোষণা কথা, জাস্ট আজকের কথা যদি আমি বলি, দেখো শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা আজকে 7ম দিনের মতো আন্দোলন চালা যেতেছে। পল্লী বিদ্যুৎ এলাকায়, মানে গ্রামীণ এলাকায় পল্লী বিদ্যুৎ শেষ। শিক্ষকরা ধর্মঘটে রয়েছে, প্রাইমারি শিক্ষকরা, তাদের বেতন যে বেশি একটা বাড়বে কারো তা না, কিন্তু জাস্ট গ্রেড চেঞ্জের জন্য, একটা গ্রেড চেঞ্জের জন্য নাবালক বাচ্চা শিশুদেরকে জিম্মি করে তারা এখন আন্দোলন করতেছে এবং হুমকি দিচ্ছে আমরা আরো কঠোর আন্দোলন করব। সচিবালয়ে যারা এতদিন ফ্যাসিস্টদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, ফ্যাসিস্টদের টিকিয়ে রাখার জন্য যারা এতদিন সচিবালয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগ সরকারের সাথে, তারা এখন আন্দোলন করতেছে। তাদের কোনো জবাবদিহিতার আওতায় নেওয়া যাবে না। তাদের আন্দোলনের মুখ্য এইটাই যে তারা দ্বিধার্থে কাজ করে যাবে, তারা ঘুষ, দুর্নীতি সবকিছু করবে, অবিচার করবে, জনসাধারণের সেবা দেবে না, সেইটা কারো কাছে জিজ্ঞেস করা যাবে না, কোনো জবাবদিহিতা করা যাবে না। এটা একটা দেশ হইল? এটা কোনো দেশ যে জবাবদিহিতার জন্য তারা আন্দোলন করতেছে? আর কোন পলিটিক্যাল পার্টি, আজকে একটা টকশোতে দেখছিলাম যে কোন পলিটিক্যাল পার্টির এক নেতা তাকে সাপোর্ট দিতেছে, যে ঠিকই করতেছে, অর্থাৎ আওয়ামী লীগ থাকলে যে সাপোর্টটা দিত সেই সাপোর্টটা এখন তারা দিতেছে। তাহলে আমাদের ডিফারেন্স হইল কি? এই যে 9 মাস হইলো এই আন্দোলন, মাত্র 1 বছরও হয় নাই, এখনো যদি আমরা বিপ্লবকে ভুলে যাই, এখনো যদি আমার এই অগণিত ছাত্র জনতার শহীদকে আমরা ভুলে যাই, বলছে সরকার কাজ করছে না, আমরা কি সরকারকে কাজ করতে দিচ্ছি? কি কাজ করছে না? কত কাজ দেখবে তারা? রেমিটেন্সে তারা চোখে দেখে না? এগুলো চোখে পড়ে না তাদের কাজ? এই যে সংস্কারগুলো একের পর এক আসতেছে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বৈঠক বসতেছে, অন্যান্য সেক্টরে কাজ হচ্ছে। এই জাপান, আজকে মনে হয় জাপান চলে গেছে বা যাবে কিছুক্ষণের মধ্যে, উনি 1 লক্ষ লোকের কর্মসংস্থানের জন্য ওখানে আয়োজন করেছেন। মালয়েশিয়া 18,000 যেটা বাকি আওয়ামী লীগ করে যেতে পারে না সেটা সংস্থান হয়ে যেতেছে। এবং বিভিন্ন দেশ থেকে যে রেমিটেন্স আসতেছে, বিভিন্ন বাহির থেকে 100, চীন থেকে আগামী 29 তারিখ সম্ভবত 1 জুন 100 চাইনিজ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে একটা সম্মেলন হবে এবং তারা সারা দেশে বিনিয়োগ করার জন্য বড় আকারে বিনিয়োগ নিয়ে আসবেন। এই যে কাজগুলো হচ্ছে, এই বিনিয়োগ হওয়া মানেই তো দেশের আগানো। এই কাজগুলো তো যারা রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল
তাদেরকে ডক্টর ইউনূস তার বিশাল ইমেজ দিয়া এগিয়ে দিচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি হওয়া মানে তো আপনারা যারা ক্ষমতা আসতেছেন ধৈর্য ধরেন না, 15.5 বছর তো কিছু করতে পারেন নাই। 15.5 বছর তো রাস্তায় আপনাদের বালুর ট্রাক আটকাই দিয়া, আপনাদের জেল জুলুম দিয়া, ফাঁসি দিয়া ঘরে তুলে দিয়েছিল। তখন তো রাস্তায় থাকার মধ্যে শুধু সাংবাদিকরাই ছিলাম। আমাদের এই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাস্তায় শুধু আন্দোলন করেছে, শেষ দিন পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম। আপনারা তো ছিলেন না। আর একটু ধৈর্য ধরলে কি হয়, বারবার বলতেছে জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে হতে হবে, এমন কোনো কথা আছে না। এবং আরেকটি বিষয় কিন্তু বলা হচ্ছে, যদিও সরকারি কর্মকর্তারা তাদের যে উপর প্রণীত যে অধ্যাদেশ সেটি বাতিলের জন্য তারা বারবার আন্দোলন করছেন, কিন্তু আরেকটি বিষয় যে উত্থাপন হয়ে আসছে যে এই সরকার যদি সংস্কার না করে তাহলে কোন সরকার তা করবে কিনা এমন কোনো নিশ্চয়তা নাই। আপনি জানেন যে এই যে বিএসসিসির কর্মকর্তারা তার যে চেয়ারম্যান তার পদত্যাগের জন্য রাস্তায় নেমেছেন। এনবিআর 2 ভাগে বিভক্ত করার জন্য এখন এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের জন্য এনবিআর এর কর্মকর্তারা তারা রাস্তায় নেমেছেন। তো যেখানেই সংস্কারের জন্য হাত দিচ্ছে সেখানেই মানে সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধানকেই তারা মানে হুমকি মনে করে তাদের পদত্যাগের জন্য রাস্তায় নামছে। তো আমাদের তো সরকারকে আসলে কাজ করতে দেওয়া উচিত, তাই নাকি? এইটা আমি তো একটু শক্ত কথা বলি মাঝে মাঝে, একেবারে শক্ত হাতে এগুলো যদি দমন করে এখনই সংস্কারটা না করতে পারে তাহলে আসলে কোনোদিন হবে না, কোনোদিনও এই দেশে সংস্কার হবে না। কেন হবে না জানি, আমি পরিষ্কার তোমাকে জানাই। আজকের যারা আন্দোলন করতেছে তারা 2টা পলিটিক্যাল পার্টিতে ভাগ হওয়া, হয় আওয়ামী লীগ না বিএনপি। আওয়ামী লীগ নাই, এখন যারা আন্দোলন করতেছে ধরে নেই তারা বিএনপি সরকার ক্ষমতায় আসলে সংস্কার হবে এদের মাধ্যমে, এদের সংস্কার। হাউ ইট পসিবল? এখনই পারতেছে না, কোনো দল নাই, নিরপেক্ষ একটা দল। তোমার ছাগল কাণ্ডের কথা মনে আছে? জি জি। একজন কর্মকর্তা ছেলে 10 লাখ টাকা একটা ছাগল কিনতে পারে। আমার চোখে, নিজের চোখে দেখা এনবিআর এর একজন পিয়ন, তার 7-8টা বাড়ি ঢাকা শহরে, 7-8টা বাড়ি। শেখ হাসিনা নিজে বলছে যে আমার পিয়নের 400 কোটি টাকার মালিক। সরকারি কর্মকর্তা হইলেই এরকম শত শত কোটি টাকা মালিক হবে। তাদেরকে ধরার জন্য সংস্কার করতেছে এই সরকার। বিএনপি চেষ্টা করছে তারাও ক্ষমতা আসার জন্য, জামাত এবং এনসিপিও তো চেষ্টা করছে তারা। ঠিক আছে, আমি সবার কথাই বলতেছি, তারা একটু সংস্কার করার পর তারা বলতেছে নির্বাচন, কিন্তু বলতেছে সংস্কার সম্পন্ন করে তারপর আসতে হবে। বিএনপি যদি এইভাবে বলে ঠিক আছে, আপনারা ওনাদেরকে বর্তমান সরকার যদি কিছুটা সময় দেয় যে ঠিক আছে সংস্কারগুলো করেন, সংস্কারের কথা তারা একবারও বলে না। এই কি না বলার কারণেই তো আজকে এই অবস্থা হইতেছে, এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে বিভেদ। আমরা চাই বিএনপি যা বলে, জামাত এনসিপি থেকে শুরু করে সব দলগুলো সেটাই বলুক, অথবা জামাত এনসিপি থেকে তারা যা বলে, বিএনপি বড় দল হইলেও তাদের সাথে মিলেমিশে একটা ঐক্য হোক, নির্বাচনের ব্যাপারে একটা ঐক্য ফর্মুলা সরকারের কাছে প্লেস করুক। এইখানে কোনো বিভেদ আমরা চাই না। কারণ কি, এই বিপ্লবটা কিন্তু সংগঠিত হয়েছিল জামাত, বিএনপি, এনসিপি, ছাত্র জনতা এবং দেশের আপামর জনগণ সকলেরই এখানে সম্পৃক্ততা ছিল। কাজেই এখন আমাদের একটু ধৈর্য ধরে ন্যূনতম সংস্কারটা সাধন করার পরে যদি এটা না করি, তাহলে ওনাদের মনে করা, বোঝা উচিত যে এই সংস্কার আর রাজনৈতিক সরকারের মানে থাকাকালীন কোনোদিনও সম্ভব হবে না। এবং আপনি দেখেন যে এই যে দাবি আদায়ের মিছিল, এই দাবি আদায়ের মিছিলে কিন্তু সকলেরই কিন্তু দাবি যে জনগণ মেনে নেবে না। তো যেই দলই বলছে, যাদের ভাষণে সবাই জনগণকে সামনে রাখছে, কিন্তু দাবি আদায়ের মিছিলে যখন রাস্তায় নামছে তখন সর্বপ্রথম ভোগান্তিতে পড়ছে ওই জনগণ। ঠিক বলছো। তো তাহলে এই জনগণের সংজ্ঞাটা কি? একটু মানে জনগণের একটা সংজ্ঞা আমি মাঝে মাঝে বলি। ধরো 18 কোটি জনগণ এখন আমাদের সাথে আছে। তো আমি যদি রাস্তায় বক্তব্য রাখি, বিক্ষোভ মিছিল করি, সেখানে কিন্তু বলি যে আমরা যদি এখন রাস্তায় নামি, 18 কোটি জনগণ আমার সাথে আছে। বিএনপি যখন রাস্তায় নামে, সমাবেশ করে, কালকে মনে হয় একটা, তখন কিন্তু সবার মুখ থেকে একই কথা উচ্চারিত হবে, 18 কোটি জনগণ আমার কাছে আছে। এই 18 কোটি জনগণ যদি বিএনপির পক্ষে যায়, জামাত কিন্তু পরদিন বলবে 18 কোটি জনগণ আমার সাথে আছে। এনসিপি তখন বলে দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা সব প্রতিহত করব। তার মানে 18 কোটি জনতা কোনোদিন ভাগ হয় না। ওই 18 কোটি জনতা সবার পক্ষে 18 কোটি জনতা চলে যায়, কিন্তু দুর্ভোগটা কিন্তু দিন শেষে ওই 18 কোটি জনতারই হয়। এই ঈর্ষাকে নিয়ে যে আন্দোলন হইলো এখানে, এই কদিন যে কি দুর্ভোগ আমাদের গেছে সারা ঢাকা শহরে, চিন্তার বাইরে। আর একটা আতঙ্কজনক কথা আমি বলে দিই, কালকের আমি বক্তব্য শুনলাম, এই সচিবালয়ে যে নেতারা যেভাবে কথা বলছে, সারা দেশের নেতাদের তারা নির্দেশ দিয়েছে আজকের থেকে কাজকর্ম বন্ধ,
যত এইভাবে এই ভাষণে শেখ মুজিবুর যেভাবে ভাষণ দিছিল না, সেই স্টাইলে আজকের থেকে আমাদের সব কাজকর্ম বন্ধ, যারা যেখানে আছেন সবাই কাজকর্ম বন্ধ করে রাস্তায় নেমে আসেন। একজন সরকারি কর্মকর্তা আজকে যদি শক্ত হাতে এদেরকে দমন করে বলে নতুন নিয়োগ করা হবে, এখন লক্ষ লক্ষ ছেলে দেশে বেকার, সব মাস্টার্স। কয়েকদিন আগে বিসিএস এর পরীক্ষা নিয়েছি আমি, কত সুন্দর সুন্দর চমৎকার ছেলেরা আছে, ফ্যাসিস্টদের আমলে যারা নিয়েছিল তাদের মধ্যে থেকে বাছাই করে এখন সবগুলো বাছাই যাদের করা হচ্ছে, সুন্দর মেরিটোরিয়াস ছেলে সবকিছু। তারা যদি এখন আইসা বসে যায় এখানে, তাদের অবস্থা কোথায় চলে যাবে? একবারও চিন্তা করেন আমরা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় আমরা বেতন নিচ্ছি, একবার চিন্তা করে না। দাবি দেওয়ার জন্য বসো, তোমরা যোগাযোগ করো, তোমরা কেন্দ্রে বসা আছো, কেন্দ্রে বসে যদি রাস্তায় নামা লাগে, এটা এই দেশের জন্য একটা দুর্ভাগ্য। আমরা মনে করেছিলাম 54 বছর চলে গেছে, 55 বছর চলতেছে, এই দেশটা একটা স্থিতিশীলতার দিকে এখন যাবে, এই স্বাধীনতার নতুন সূর্যের মুখ দেখাবে বাংলাদেশকে। কিন্তু সেই ঘুরে মনে হয় আমাদের বালি, আমরা এখনো সেই যে তিমিরে ছিলাম আবার সেই তিমিরের দিকেই চলে যাচ্ছি। শাহিন ভাই, আমরা দীর্ঘক্ষণ আমরা বিশ্লেষণ করলাম দেশের শেয়ার বাজার পরিস্থিতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি। আমরা আলোচনার মাধ্যমে দিন শেষে আমরা শুধু হতাশার কথাই আমাদের মুখ থেকে উঠে আসলো। দর্শক, সংবাদ বিশ্লেষণ আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।